নমস্কার। আজকের এই এপিসোডটা শ্যুট করতে যাব ঠিক এমন টাইমে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। তা হচ্ছে 18 বছর ধরে চলা আইপিএলে অবশেষে আপনারা জানেন কাপ জয় করল আরসিবি। আর এই ট্রফি জয়কে কেন্দ্র করে কর্ণাটকের চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বভাবতই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল। আর সেই বিজয় উৎসবের আয়োজনেই ঘটল বিপত্তি। পদপিষ্ট হয়ে মারা গেলেন শেষ খবর পাওয়া পর্যন্ত 11 জন, আহত বহু। যখন আপনারা এই ভিডিওটি দেখবেন তখন হয়তো মৃতের সংখ্যা বাড়লেও বাড়তে পারে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন বিসিসিআই এর তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে, ঠিক তেমনটা দুঃখ প্রকাশ করা হয়েছে কর্ণাটক ক্রিকেট বোর্ডের তরফে, দুঃখ প্রকাশ করা হয়েছে আরসিবির তরফেও। কিন্তু কী কারণে এই ঘটনাটি ঘটল সে নিয়ে এখনও স্পষ্ট করে এই তিনজনের তরফেই কিছু জানানো হয়নি, এবং ইতোমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ। কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে গত 6 দিন ধরে আমাদের দেশ এবং রাজ্য জুড়ে ঘটে গেছে একাধিক ঘটনা। অন্ততপক্ষে আমাদের রাজ্যে গত 6 দিনে রাজনৈতিক খবরের তিল ধরানোর জায়গা ছিল না। অর্থাৎ একদিকে যেমন অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে দেশ জুড়ে বিধানসভা নির্বাচনগুলির আগে প্রচার অভিযানে নেমে পড়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে স্রোতে ভেসে তিনি 26-এর বিধানসভা নির্বাচনের আগেই আমাদের রাজ্যে এসে প্রিলিমিনারি একটা নির্বাচনী প্রচার সভা সেরে যান, যার পাল্টা জবাব নবান্নয় বসে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক দুদিন পর আবার অমিত শাহ অর্থাৎ নরেন্দ্র মোদীর ছোট ভাই বা ডান হাত যাই বলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসেন বঙ্গ বিজেপির কর্মী সমর্থক নেতা নেত্রীদের বুস্ট আপ করতে, এবং তাকে কেন্দ্র করেও তৃণমূল কংগ্রেস জোরালো উত্তর দেয়। কিন্তু এই হাই পলিটিক্যাল টেনশনের মধ্যে কোথাও যেন একজন ব্যক্তির খবর এই সকল নেতা নেত্রী অর্থাৎ এই মুহূর্তে আমাদের রাজ্যের এবং দেশের অন্যতম বড় নেতা নেত্রীকে একেবারেই ঢেকে দিয়েছে। আর সেই ব্যক্তি হলেন অনুব্রত মণ্ডল। আপনারা সকলেই জানেন গত বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের একটি ফোনালাপ অর্থাৎ ফোনে বোলপুর থানার আইসি লিটন হালদারকে তিনি বিভিন্নভাবে হিউমিলিয়েশন করেছেন, অর্থাৎ গোদা বাংলা কথায় তিনি খিস্তি মেরেছেন। আর সেই গালাগালির অডিও যখন ভাইরাল হয় তাকে কেন্দ্র করে 6 দিন ধরে এখনও পর্যন্ত আলোচনার শীর্ষেই রইলেন অনুব্রত মণ্ডল। টিভির পর্দায় সাংবাদিকেরা এবং অ্যাঙ্কারেরা একযোগে গলা ফাটিয়ে চিৎকার করে চলেছেন যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ নেবে। একই সঙ্গে তারা প্রশ্ন তুলছে যে অনুব্রত মণ্ডল যেভাবে আইসি লিটন হালদারকে কুরুচিকর মন্তব্য করলেন, বিশেষ করে তার স্ত্রী এবং মাকে নিয়ে যেভাবে গালিগালাজ করলেন, তার পাল্টা রাজ্য পুলিশের তরফে বিশেষ করে বোলপুর পুলিশের তরফে অনুব্রত মণ্ডলকে দুবার হাজিরার নোটিশ পাঠানো হলেও অনুব্রত মণ্ডল বর্তমানে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কিন্তু সেই হাজিরা এড়িয়েছেন। একই সঙ্গে অনুব্রত মণ্ডলের দাখিল করা তার অসুস্থতার সার্টিফিকেট নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এই বিতর্কের মধ্যে আশীর্বাদ দ্য ট্রুথ অন্য আরও একটি অ্যাঙ্গেল আপনাদের কাছে তুলে ধরতে এসছে। বিষয়টা হচ্ছে এই গত 6 দিন ধরে এই অনুব্রত মণ্ডলের গালাগালকে কেন্দ্র করে বাঙালির মধ্যে রাজ্য জুড়ে বিপুল ভণ্ডামি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেন বাঙালি এর আগে কখনো কোনো রাজনৈতিক নেতা নেত্রী বা এই ধরনের কোনো হাই প্রোফাইল যে কোনো ফিল্ডেরই প্রায় কোনো সেলিব্রিটির মুখ থেকে এই ধরনের খেস্তি তারা শোনেননি। আর তাই বাঙালির এই ভণ্ডামি নিয়ে যেমন আশীর্বাদ দ্য ট্রুথে আজ আমি আলোচনা করব, ঠিক তেমনটাই দ্বিতীয় আরেকটি বিষয় নিয়েও আলোচনা করার আছে। তা হচ্ছে অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পর যেভাবে ধীরে ধীরে বীরভূমের রাজনীতির রাশ আবারও নিজের হাতে নেবার চেষ্টায় নেমেছিল, সেই চেষ্টায় নিজেই হয়তো জল ঢেলে দিল। অর্থাৎ একে কেন্দ্র করে আগামী দিনে হয়তো অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ আরও গাঢ় অন্ধকারে ঢাকতে চলেছে। কিন্তু এই দুটি বিষয় নিয়ে আলোচনার আগে আপনাদের ওই কাজটা করতে হবে যা আপনারা এর আগের ভিডিওতে কিন্তু অত্যন্ত ভালো রেসপন্স দিয়েছেন। তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না। আর একটা বিষয়, আপনার মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনারা এর
আগের এপিসোডেও অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেমন জানিয়েছেন, ঠিক তেমনটা এক্ষেত্রেও আপনি আমার একজন দায়িত্ববান শ্রোতা এবং দর্শক হিসাবে আশা করি আমাদের লিখে জানাবেন। আর একই সঙ্গে আর একটা আবেদন, আমরা জয়েন বাটন হালেই শুরু করেছি। আপনি চাইলে ক্লিক করে আমাদের চ্যানেলে দুটি প্যাকেজ আছে, সেই দুটি অল্প ব্যয়ের প্যাকেজের মধ্যে যে কোনো একটি চুজ করতে পারেন এবং সদস্য হতে পারেন আশীর্বাদ দ্য ট্রুথের। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গত 6 দিন ধরে চলা অনুব্রত মণ্ডলের গালাগালি এবং তাকে কেন্দ্র করে বাঙালির ভণ্ডামি এবং তারই সঙ্গে অনুব্রত মণ্ডলের এই কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে কিভাবে আগামী দিনে বীরভূমের রাজনীতির আমূল পরিবর্তন আমরা দেখতে চলেছি 26-এর বিধানসভা নির্বাচনের আগে, তার একটা আনুমানিক আলোচনা করা যাক। প্রথমেই আসি অনুব্রত মণ্ডলের গালাগালিকে কেন্দ্র করে বাংলার ভণ্ডামি। কিন্তু সেই ভণ্ডামির আলোচনার আগে একটা বিষয় আপনাদের বলে রাখা দরকার, তা হচ্ছে ভারতের ন্যায় সংহিতা অনুসারে আপনি বিনা অনুমতিতে কারোর ফোনের কনভারসেশন যদি রেকর্ড করেন এবং পরবর্তীকালে সেই কনভারসেশন কোনো রকমভাবে ব্যবহার করেন বা কোনো গণমাধ্যমে প্রকাশ করেন তার অনুমতি ছাড়া, তাহলে তা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এবং এই ধরনের ঘটনা আমরা কিন্তু গত 2-3 বছরে দফায় দফায় একাধিক বিভিন্ন ক্ষেত্রেরই সেলিব্রিটির সঙ্গে হতে দেখেছি। তার কখনো বলি হয়েছেন কবির সুমন, বা কখনো বলি হয়েছেন রূপঙ্কর বাগজি, আবার কখনো তার হাতে নাতে খেসারত আগামী দিনে দিতে হতে পারে অনুব্রত মণ্ডলের মতো এই ধরনের রাজনৈতিক নেতানেত্রীদের। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যেখানে আইনত দণ্ডনীয় অপরাধ, তাহলে সেখানে কিভাবে আইসি লিটন হালদার তার রেকর্ড করলেন এবং তিনি তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন। প্রসঙ্গত আইসি লিটন হালদার কিন্তু নিজে সরাসরি সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশ করেনি, তা তিনি লিক করিয়েছেন এবং অন্য সোশ্যাল মিডিয়ার দৌলতে তা মুহূর্তে হয় ভাইরাল এবং ন্যাচারাল ব্যাপার তা সংবাদ শিরোনামেও স্থান পায়। এবং রাজ্য জুড়ে প্রধান বিরোধী দল বিজেপি এবং অন্য বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস রে করে ওঠে। তারা একযোগে বলতে শুরু করে একই কাণ্ড একই কাণ্ড। যদি রাজ্য পুলিশকে নিয়েই এই ধরনের কুরুচিকর মন্তব্য করেন শাসক দলের নেতা, যে শাসক দলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাহলে অনুব্রত মণ্ডল সরাসরি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা তার মন্ত্রকের তার কর্মীকেই তো এইভাবে গালাগালি দিলেন। এটা কি করে হয়? এর বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও স্টেপ নিতে হবে। আর এই ঘটনা যখন দ্রুতই দাবানলের মতো ছড়িয়ে পড়ে, 24 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গ থেকে নিজেদের গা বাঁচানোর কাজে নেমে পড়ে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে বলে দেওয়া হয় যে অনুব্রত মণ্ডলের এই কুরুচিকর মন্তব্যের সঙ্গে দল কোনো রকমভাবেই সহমত নয় এবং দল এর তীব্র সমালোচনা করার পাশাপাশি অনুব্রত মণ্ডলকে শোকজ করা হচ্ছে। সেই মতো দেখা যায় তৃণমূল কংগ্রেসের তরফে অনুব্রত মণ্ডলকে শোকজ করা হয়, যার প্রথমে অনুব্রত মণ্ডল ঘুরিয়ে ফিরিয়ে জবাব দেন এবং তা খারিজ করে দেয় তৃণমূল কংগ্রেস। এরপর সুব্রত বক্সী সরাসরি অনুব্রত মণ্ডলকে জানিয়ে দেন যে ঘুরিয়ে ফিরিয়ে নয়, স্ট্রেট কাট ভাই, তোমায় ক্ষমা চাইতে হবে। আর অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পর যেখানে বীরভূমের রাশ নিজের হাতে নেবার জন্য উঠে পড়ে লেগেছেন এবং যাকে বাংলার মিডিয়া দফায় দফায় রাজনীতির বাঘ, বীরভূমের বাঘ বলে এতবার খাইয়েছে, তো সেই বার খেয়ে গাছে ওঠা জেল থেকে ফেরা অনুব্রত মণ্ডল এবার যায় কোথায়? কিন্তু অগত্যা তারই দলের চাপে পড়ে অনুব্রত মণ্ডল নিঃশর্ত ক্ষমা চান এবং একই সঙ্গে আপনারা দেখেছেন গত 6 দিনে দুবার পুলিশের হাজিরা এড়িয়ে গেছেন। কখনো তিনি পাঠিয়েছেন তার চেলাচামুন্ডকে, আবার কখনো পাঠিয়েছেন তার আইনজীবীকে, এবং সেই একই ফরম্যাট আমরা দেখেছি গত 10 বছরে। যখনই কোনো শাসক দলের রাজনৈতিক নেতা বা বিরোধী দলেরও রাজনৈতিক এই ধরনের হাই প্রোফাইল নেতা কোনো কেস খায়, দ্রুতই তারা অসুস্থ হয়ে পড়েন। কখনো তারা হসপিটালে অ্যাডমিট হন, তো আবার কখনো তারা নিজেদের গৃহবন্দী করে নেন অসুস্থতার অচিলায়। এবার এক্ষেত্রে দ্বিতীয় স্ট্র্যাটেজিটা অবলম্বন করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন তার গলায় ব্যথা, কাশি হচ্ছে, সম্ভবত করোনা হয়েছে, আর এই অছিলায় তিনি মেডিকেল সার্টিফিকেটও বার করেছেন। যে মেডিকেল সার্টিফিকেটের স্বাক্ষরকে কেন্দ্র করেও সেই চিকিৎসক কিভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা হওয়া সত্ত্বেও প্রাইভেটে প্র্যাকটিস করছেন তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। এবং বর্তমানে আর একটা প্রশ্ন উঠেছে, তাহলে কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 6 দিন ধরে যে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন এত তৎপরতা দেখালো, তাকে শুধুই দেখানোর জন্য তৎপরতা? তৃণমূল কংগ্রেসও যে তৎপরতা দেখালো, তাও কি শুধু দেখানোর জন্য? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না?
কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে একটা সম্ভাব্য আলোচনা তো আমরা করব, কিন্তু তার আগেই গালাগালিকে কেন্দ্র করে বাঙালির ভণ্ডামির বিষয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। তা হচ্ছে দেখুন, যে কোনো জাতির ভাষার সঙ্গে গালাগালি একটা অবিচ্ছেদ্য অঙ্গ। অর্থাৎ গালাগালি ছাড়া আপনি কোনো জাতির কোনো ভাষাই শুনতে বা পড়তে পারবেন না। অন্তত বর্তমানে যে ভাষা আমরা শুনে থাকি, যে ভাষায় আমরা কথা বলে থাকি এবং যে ভাষা আমরা পড়ে থাকি, অর্থাৎ আধুনিক গদ্য ভাষা, তার সঙ্গে কিন্তু গালাগালি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবার আপনারা বলতেই পারেন যে গালাগালি অত্যন্ত কুরুচিকর, কিন্তু যদি আপনারা সমাজের নিম্নবর্গের ইতিহাস বা নিম্নবর্গের অস্তিত্ব সম্বন্ধে একটুও সচেতন হন, তাহলে দেখবেন সমাজেরই আর্থিকভাবে পিছিয়ে পড়া নিম্নবর্গের সমাজের মানুষের ডায়ালেক্টসের মধ্যে গালাগালি একটা অবিচ্ছেদ্য অঙ্গ শুধু নয়, সেই সমাজে কিন্তু গালাগালিকে এরকম আর চোখে বা এরকম মুখ বেঁকিয়ে ভুরু কুঁচকে দেখা বা শোনা বা চর্চা করা হয় না। কিন্তু আমরা কোথায় যাই? আমরা তো শহুরে বা মফস্বলের শিক্ষিত, অর্ধশিক্ষিত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাঙালি। তাই আমাদের কাছে রুচি এবং কুরুচি খুব গুরুত্বপূর্ণ। ঠিক যেমনটাই অনুব্রত মণ্ডলের কেসের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে, অনুব্রত মণ্ডল কি প্রথম পুলিশকে গালাগাল দিল? এর আগে কি কেউ কখনো পুলিশকে গালাগাল দেয়নি? অর্থাৎ আমরা এর আগে যে 34 বছরের দীর্ঘ বাম রিজিম দেখেছি, সেখানেও দেখেছি বিভিন্ন সিপিআইএমের নেতানেত্রীদের পুলিশকে এইভাবেই কটূক্তি করতে। আবার অনেকে এটা শুনেই হয়তো কমেন্ট বক্সে লিখতেই যাচ্ছেন, সেটা তো স্বাভাবিক, কারণ সেই সময় তো ছিল পুলিশ দলদাস। কিন্তু এখানে আর একটা বিষয় আগেই ক্ল্যারিফাই করে দেওয়া দরকার। বিষয়টা হচ্ছে, সংসদীয় গণতন্ত্রে যদি কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকে থাকতে হয়, তাহলে তার এই প্রশাসন চালাবার অন্যতম শক্তি, তার এই প্রশাসনিক যন্ত্রের অন্যতম শক্তি পুলিশকে বরাবর তাদের হাতেই রাখতে হয়। তার ফলে যে কোনো রাজ্যের বা যে কোনো দেশের পুলিশ সবসময় ক্ষমতাসীন দলের দলদাসের ভূমিকাতেই একটা বড় অংশের মানুষের সামনে উঠে আসে। কিন্তু তাতেও পুলিশের মতো রেজিমেন্টেড ফোর্স যদি সম্পূর্ণ দলদাস হয়ে উঠত, যেমনটা ব্যাখ্যা করা হয়, তাহলে কিন্তু এই সিস্টেমটা এত সহজে, এত স্মুথলি রান করতো না। তাই যারা পুলিশকে দলদাস বলে আসছেন, আমি তাদের সঙ্গে একেবারেই সহমত নই। কারণ কোনো রেজিমেন্টেড ফোর্স কখনো কারো দাসত্ব করতে পারে না, অন্তত সংসদীয় গণতন্ত্রের দেশে তা একেবারেই সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে দফায় দফায় বিভিন্ন রাজ্য এবং বিশেষ করে আমাদের রাজ্যের পুলিশের ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, অনুব্রত মণ্ডল যেমনটা গালাগাল দিয়েছেন, ঠিক তেমনটা আপনি একটু খেয়াল করে দেখুন, গত 2-3 বছরে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও পুলিশ এবং রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এই ধরনের কটূক্তি করতে, এই ধরনের কটু মন্তব্য করতে দেখেছি। এমনকি আমাদের রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী রাস্তায় দাঁড়িয়ে স্বঅক্ষর বক্ষর নিয়ে প্রচুর গালিগালাজ করেছেন। এবং আরেকটা বিষয় খেয়াল করার আছে, শুধুমাত্র শুভেন্দু অধিকারী নন, বিজেপির অনেক নেতানেত্রী কিন্তু রাজ্যের পুলিশ এবং সরকারি কর্মচারীদের গালিগালাজ করে থাকেন। খোদ রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের কুরুচিকর মন্তব্য শুধু নয়, তাদেরকে চরম হিউমিলিয়েট করেন ডিএর প্রসঙ্গে। তাদেরকে বলেন মমতার পাচাটা, পুলিশকে বলেন মমতার পাচাটা কুকুর। এছাড়া তো পুলিশকে কেন্দ্র করে বিরোধী দলনেতা বহুবার বিভিন্ন গালিগালাজ করেছেন। কিন্তু তা কিন্তু কখনোই এত বড় ভাইরাল হয়নি, কারণ এখানেই বুঝতে হবে শুভেন্দু অধিকারীর চেয়ে কোথাও যেন রাজ্যের, বিশেষ করে জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল অনেক বড় একটি চরিত্র। শুধুমাত্র রাজনৈতিক নেতানেত্রীরা নয়, এই গালাগাল কিন্তু বাঙালির ড্রয়িং রুমে অত্যন্ত প্রচলিত একটি ডায়ালেক্টস। অর্থাৎ যে শহুরে শিক্ষিত, অর্ধশিক্ষিত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণী অনুব্রত মণ্ডলের এই গালিগালাজকে নিয়ে এত নাক সিটকাচ্ছেন, তারা প্রত্যেক দিন তাদের নিজেদের জীবনে কমন কতগুলি গালাগাল কথায় কথায় দিয়ে থাকেন। যেমন WF, এবার এটা কি আপনি বুঝে নিন, ওই হোয়াট দ্য এফ। আবার কখনো MF, এটাও কি আপনি বুঝে নিন, কারণ ইউটিউবের গাইডলাইন অনুসারে আমি এই গালাগালিগুলো দিতে পারছি না। কারণ ইউটিউবে যদি আমি এই গালাগালিটা দিই, তাহলে এক্ষুনি স্ট্রাইক আসবে এবং আমার এই চ্যানেলটা একেবারেই খাতরেমে পড়ে যাবে। তাই আপনি ভাবুন এই ধরনের গালাগাল আমরা কেমন দিই। এছাড়া দিয়া একটি গালাগাল বাঙালি ছেলেমেয়েদের মুখে মুখে চলে।
চ দিয়ে একটি গালাগাল বাঙালি ছেলে মেয়েদের মুখে মুখে চলে। এই ব চ স অক্ষর ক অক্ষর দিয়ে ম অক্ষর দিয়ে খ অক্ষর দিয়ে বাঙালি কথায় কথায় এখন গালাগাল দিয়ে থাকে। কিন্তু তাতে কি, শহুরে উচ্চবিত্ত মধ্যবিত্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বাঙালি তো আর রাজনৈতিক সেলিব্রিটি নয়, বা তারা তো অন্য ক্ষেত্রের সেলিব্রিটি নয়, তাই তারা একে অপরকে গালাগাল দিতেই পারেন। তারা বিক্ষোভ মিটিং মিছিলে গিয়ে পুলিশকে সরাসরি আঙুল উঁচিয়ে গালাগাল দিতে পারেন। তাতে কি, তারাও তো আর অনুব্রত মণ্ডল নয়। তাই অনুব্রত মণ্ডলের গালাগালি খুব গরিত অপরাধ হয়েছে। যদিও ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইতোমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং তা নিয়ে তদন্তও শুরু হয়েছে, কিন্তু সেই তদন্তের গতি প্রকৃতি 6 দিন পর আর কতটা গতিশীল থাকবে তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। কিন্তু এরপর আরও একটি দিকে নজর রাখতে হবে। গালাগালির পর্যায়ে এমন জায়গায় পৌঁছেছে বর্তমানে আপনি যদি বিভিন্ন সিরিয়াল, সিনেমা এবং ওটিটিতে রিলিজ হওয়া বিভিন্ন ওয়েব সিরিজ দেখেন, তাহলে গালাগালি অত্যন্ত কমন একটি বিষয়। যেমন দেখুন না, অনির্বাণ ভট্টাচার্যের মন্দার সিনেমাটি আপনারা যারা দেখেছেন, সেখানে দেখেছেন কিভাবে অযাচিতভাবে অবান্তরভাবে গালাগালির ব্যবহার করা হয়েছিল। আবার দেখুন প্রলয়, অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রলয় সিরিজ, সেখানে শাশ্বত চট্টোপাধ্যায় একজন পুলিশ অফিসার, তিনি কিভাবে অশ্রাব্য গালিগালাজ করছেন। আবার দেখুন ভিঞ্চিদা সিনেমায় অনির্বাণ ভট্টাচার্য, তিনিও একটি কলকাতা পুলিশের আধিকারিকের ভূমিকায় ছিলেন, সেখানে তিনিও কিন্তু একইভাবে গালিগালাজ করছেন। আসলে বাংলা সিনেমা সিরিয়ালে যে গালাগালি এত সহজে দেওয়া যেতে পারে, সেই রাস্তা প্রথম দেখিয়েছিলেন বাঙালি ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায় তার 22 শ্রাবণ সিনেমায়। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 22 শ্রাবণে কিভাবে একজন অবসর নেওয়া পুলিশ অফিসার হয়ে কিভাবে খেস্তাখেস্তি করছেন তা আপনারা সকলেই দেখেছেন এবং শুনেছেন। অর্থাৎ বাঙালি আর কিছু হোক চাই না হোক, বর্তমানে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা প্রতিটি কথার মাঝেই কোনো না কোনো গালাগালের ব্যবহার করে থাকি, বা যে কোনো ধরনের আলাপচারিতার শুরুতে, মাঝে এবং শেষে আমরা গালাগালির ব্যবহার অবশ্যই করে থাকি। আমি বললাম না গালাগালি নিয়ে ছুতমার্গতা করা একদম ঠিক নয়। যদি আপনার গালাগালি নিয়ে এতই ছুতমার্গতা থাকে, তাহলে ভাবুন আমাদের এই বাংলাতেই এমন অনেক মনীষী আছেন যারা কিন্তু কথায় কথায় গালাগালি দিতেন, এবং সেই গালাগালি কিন্তু লিপিবদ্ধ আছে বই আকারেও। তাহলেই ভাবুন গালাগালি নিয়ে এত ছুতমার্গতা করার নেই। কিন্তু টলিউড কিন্তু দেখা গেল অনুব্রত মণ্ডলের এই গালাগালি নিয়ে খুব রিয়্যাক্ট করেছে। কৌশিক সেন যে নিজের নাটকে গালাগালি ব্যবহার করেন, তিনি এই নিয়ে বড় বড় কথা বলেছেন। একই সঙ্গে তারই ছেলে ঋদ্ধি সেনও এই নিয়ে খুব বড় চড়ো কথা বলেছে। কিন্তু ঋদ্ধি সেন নিজের নাটকেও এরকম ভুরি ভুরি গালাগালের ব্যবহার করেন। আবার দেখুন শান্তিলালের পোলা, সেও এ নিয়ে বড় বড় কথা রেখেছে। এমনকি স্বস্তিকা মুখোপাধ্যায় গালাগাল নিয়ে নাক ছিটকেছেন। যে স্বস্তিকা মুখোপাধ্যায় হোয়াট দ্য এফ কথায় কথায় না বললে কথাই শেষ করতে পারে না, সেই স্বস্তিকা মুখোপাধ্যায় গালাগালি নিয়ে কথা বলেছে। একবার ভেবে দেখুন বাঙালির গালাগালি নিয়ে ভণ্ডামি। আর এবার আসি আমাদের সংবাদ মাধ্যমের ভণ্ডামি। সংবাদ মাধ্যমের ভণ্ডামি তো চূড়ান্ত। মূলত এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা, এই দুটি হাউসের নিউজ ফ্লোরে গালাগালি অত্যন্ত চর্চিত একটা বিষয়। এমনকি এই সময় নিউজ পেপার, যা 2 বছর আগেও ছিল টাইমস কর্তৃপক্ষের হাতে, সেই সময় এই সময় নিউজ পেপারের নিউজ ফ্লোরে সকাল থেকে রাত অবধি চলতো তীব্র গালিগালাজ। বেশ কিছু এমপ্লয়ি এই 3 সংস্থাতেই আছেন যারা গালাগালি ছাড়া কথাই বলতে পারেন না। আর রিপাবলিক বাংলার মালিক অর্ণব গোস্বামী, সে নিজেই তো কলকাতার ফ্লোরে দাঁড়িয়ে বাবা মা পরিবার তুলে গালাগাল দেন এমপ্লয়ীদের, এবং তা কিন্তু রিপাবলিক বাংলায় অত্যন্ত চর্চিত একটি বিষয়। এবং সেই কলিগেরাও সেই গালাগাল খুব গর্বের সঙ্গে শোনেন এবং স্বীকারও করেন, তারা কেউ প্রতিবাদ করেন না। কিন্তু প্রসঙ্গ হচ্ছে কেন? যদি অনুব্রত মণ্ডলের গালাগালিতে এত প্রতিবাদে সরব হয় বাংলা মিডিয়া, তাহলে নিজেদের নিউজ ফ্লোরে যখন একজন কর্মী অপর সহকর্মীকে মহিলা যৌনগন্ধি কেন্দ্রিক গালাগালি দিচ্ছেন, তাহলে কেন তারা প্রোটেস্ট করেন না? কেন তারা গালাগালি দেওয়া ওই কর্মীকে নিজের নিউজ ফ্লোর থেকে বার করে দেন না? প্রশ্ন তুলুন, প্রশ্ন তোলা দরকার। কারণ আপনারা এই সকল সংবাদ মাধ্যমের নিউজ ফ্লোরে এক্স্যাক্টলি আপনাদের টিভির পর্দায় দেখা ওই অ্যাঙ্কার, ওই এডিটররা তাদের সহকর্মীদের সঙ্গে কীভাবে কথা বলছে তা আপনারা দেখতে পান না, শুনতে পান না। 1 দশকের বেশি সময় ধরে সংবাদ মাধ্যমে যুক্ত থাকার কারণে আমি তা চোখের সামনে প্রতিনিয়ত দেখেছি এবং আজও দেখি।
তাই আজ আপনাদের সামনে এই ইস্যুকে কেন্দ্র করে বাংলা মিডিয়ার অন্দরে যে খেস্তাখেস্তির কালচার তা তুলে ধরতে বাধ্য হলাম। কিন্তু অনুব্রত মণ্ডলের এই খেস্তাখেস্তির মধ্যে আমরা কেন সিপিএম এবং কংগ্রেসকে ছেড়ে দেবো? আপনাদের মনে আছে হয়তো গত বছর অগাস্ট মাসে যখন আরজিকর কাণ্ড ঘটল, তারপর রোদ্দুর রায় কীভাবে সোশ্যাল মিডিয়ায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং গালাগালি দিয়েছিলেন, যাকে কেন্দ্র করে তার জেল হয় এবং পরবর্তীকালে তিনি জামিনে মুক্ত হন। এবং সেই গালাগালির ভিডিও যখন ভাইরাল হয়, সেই সময় এই রাজ্যের বিরোধী দল বিজেপি, এই রাজ্যেরই বিরোধী দল সিপিআইএমের কর্মী সমর্থক এবং কংগ্রেসের কর্মী সমর্থক, বিশেষ করে সিপিএমের ইন্টেলেকচুয়াল কুল যারা সকাল সন্ধে টিভির পর্দা আলো করে বসে থাকেন, তারা কিন্তু খুব র্যালিশ করে শুনেছিলেন। তারা কিন্তু কেউই বলেননি যে রোদ্দুর রায়ের সাজা হওয়া দরকার। কেন রোদ্দুর রায় এই ধরনের কুরুচিকর মন্তব্য করলেন আমাদের রাজ্যেরই মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে, তখন কিন্তু সবাই খুব র্যালিশ করে শুনেছেন। আবার ধরুন, যখন কবির সুমন রিপাবলিক বাংলার সাংবাদিককে গালাগাল দেয় এবং তারপর তার কোনো রকম পারমিশন ছাড়া সেই ফোন চেয়ে রেকর্ড করে এবং তা ভাইরাল করে দেওয়া হয়, তারপরেও কবির সুমনকে সমালোচনা করা হয়, কিন্তু খুব এটা বলে না যে একজন সাংবাদিক কীভাবে অনৈতিকভাবে এত বড় বেআইনি কাজ করলো, উইদাউট পারমিশনে কীভাবে ফোন রেকর্ড করে সে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করালো, এবং এর জন্য কিন্তু ওই সাংবাদিকের কোনো রকম আইনত দণ্ড হয়নি। তাকে কিন্তু কবির সুমন ক্ষমাই করে দিয়েছেন। কিন্তু প্রসঙ্গ, আমরা তো গালাগালি নিয়ে অত্যন্ত ভণ্ডামি দেখাই। আমরা মনে করি স্বঅক্ষর বঅক্ষর ল অক্ষর নিয়ে যারা খিস্তি মারছে তারা অত্যন্ত কুরুচিকর লোক, তাদের শিক্ষা দীক্ষার সমস্যা আছে। কিন্তু এটা বলতে হবে, উচ্চশিক্ষিত বাঙালির ড্রয়িং রুমে যেমন গালাগালির ফোয়ারা ছোটে, তেমন সমাজের নিম্ন মধ্যবিত্ত নিম্নবর্গের যারা তুলনামূলকভাবে কম শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষের মধ্যে কিন্তু সেই ধরনের গালাগালির চর্চা প্রতিদিন উঠতে বসতে হয় না। কিন্তু এই গোটা বিষয়ের মধ্যে আর একটা প্রেক্ষাপট দেখার, তা হচ্ছে বীরভূমে অনুব্রত মণ্ডলের আগামী দিনে রাজনৈতিক অবস্থা। মূলত 2022-এ যখন গরু পাচার কাণ্ডকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডল জেলে যায়, তারপর টানা 2 বছর অনুব্রত মণ্ডল ছাড়াই বীরভূম দফায় দফায় তিনটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে প্রথমটি ছিল পঞ্চায়েত নির্বাচন, দ্বিতীয়টি ছিল পৌরসভা নির্বাচন এবং তৃতীয়টি হচ্ছে লোকসভা নির্বাচন। 24-এর লোকসভা নির্বাচনের পর জেল থেকে মুক্ত হয় অনুব্রত মণ্ডল। কিন্তু এই তিনটি নির্বাচনে বীরভূম জেলা জুড়ে তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হয় এবং তার অন্যতম নেতৃত্বে উঠে আসে কাজল শেখ, যে কাজল শেখ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি। এই কাজল শেখের সঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডলের শুরু থেকেই আদায় কাঁচকলায় সম্পর্ক। এমনিতে তৃণমূল কংগ্রেসে অনুব্রত মণ্ডলের হাত ধরেই কাজল শেখের উত্থান, কিন্তু কাজল শেখ তার অল্প কথা বলা এবং মানুষের সঙ্গে ভালো আচরণকে সামনে রেখে দ্রুতই স্পটলাইটে চলে আসে এবং যাকে কেন্দ্র করে বীরভূম জেলা জুড়ে অনুব্রত ক্যাম্প এবং কাজল শেখ ক্যাম্প গড়ে ওঠে। এই দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় আমরা মারামারি, হাতাহাতি, পেটো ছোড়াছড়ি, এমনকি খুনোখুনি পর্যন্ত গত 10 বছরে প্রত্যক্ষ করেছি। কিন্তু 22 থেকে 24-এ যে 2 বছর অনুব্রত মণ্ডল জেলে রইল, এই 2 বছর কাজল শেখ বীরভূমের রাজনীতি পুরোপুরি নিজের হাতে নিয়ে নিয়েছে, যাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কম কনফিডেন্সে থাকা কাজল শেখও মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স পেয়েছেন, যার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমরা বলতে শুনেছিলাম অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে যে কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। আবার অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পর লোকে ভেবেছিল হয়তো অনুব্রত মণ্ডল আবার জেলা সভাধিপতির পদে বসতে পারে, কারণ তার আগে তার জেলে যাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছিলেন কোর কমিটি। সেই কোর কমিটি বহাল রাখলো এবং সেই কোর কমিটির একজন সদস্য করে দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে, এবং সেখানে সরাসরি জানিয়ে দেওয়া হলো যে কোর কমিটির 9 জন সদস্য একে অপরকে না বলে কেউ অন্যের এলাকায় যাবে না। কিন্তু এক্ষেত্রে 2 জনকে দেওয়া হলো ছাড়, সেই কাজল শেখ যিনি প্রশাসনিক পদে আছেন অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতি, এবং একই সঙ্গে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ছাড় দেওয়া হলো। কিন্তু এরপরেও অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নিতে শুরু করলো। কিন্তু তারই মধ্যে আবার কাজল শেখ আরও বিপুল কনফিডেন্স পেতে শুরু করলো বীরভূম জেলা জুড়ে। অনুব্রত মণ্ডলের এই 6 দিনের ঘটনায় কেন্দ্র করে বুধবার
বীরভূমের শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এমনকি পঞ্চায়েতের নেতা নেত্রীরা একযোগে কাজল শেখের সঙ্গে বৈঠকও করেছে। অর্থাৎ একটা বিষয় বীরভূমের রাজনীতিতে গত 6 দিনে মানুষ অনুমান করতে পারছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা অনুমান করতে পারছে যে অনুব্রত মণ্ডলের দিন এবার শেষ হতে চলেছে। কারণ অভিষেক ব্যানার্জির আগেও বলেছিলেন যে শৃঙ্খলা ভঙ্গকারীকে কিন্তু তৃণমূল কংগ্রেস স্পেয়ার করবে না, যার জেরে সুব্রত বক্সিকে দেখেছেন ঘটনা 24 ঘন্টার মধ্যেই শোকজ নোটিশ জারি করেছিলেন এবং অভিষেক ব্যানার্জি কিন্তু মঙ্গলবার রাতেই ফিরে এসছেন বিদেশ থেকে। এবার অভিষেক ব্যানার্জি ফিরে আসার পর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয় হবে আলোচনা এবং অভিষেক ব্যানার্জি কিন্তু অনুব্রত মণ্ডলের এই কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে দফায় দফায় দলের অন্দরে সরব হয়েছেন। আবার কাজল শেখ কিন্তু অভিষেক ব্যানার্জির অন্যতম ঘনিষ্ঠ। শুধু তাই না, বীরভূমের সাংসদ শতাব্দী রায়ে যার সঙ্গে শুরুর দিকে অনুব্রত মণ্ডলের বেশ ভালোই সম্পর্ক ছিল, সেই শতাব্দী রায়ের সাথেও 2019-এর পর থেকে অনুব্রত মণ্ডলের প্রায় আদায় কাঁচকলায় সম্পর্কে পরিণত হয়েছে। সামনাসামনি অনুব্রত মণ্ডলের বিরোধিতা না করলেও শতাব্দী রায় দরকার না পড়লে অনুব্রত মণ্ডলের উঠান মারান না। আবার অন্যদিকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের সঙ্গেও কিন্তু অনুব্রত মণ্ডলের আদায় কাঁচকলায় সম্পর্ক। আবার দেখুন না, এই 9 জনের কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেও তিনি 5 বারের বিধায়ক, তার সঙ্গেও কিন্তু অনুব্রত মণ্ডলের সম্পর্ক অত্যন্ত শিথিল। অর্থাৎ এই মুহূর্তে বীরভূমের রাজনীতিতে জেল থেকে ফিরে আসার পর যে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানানো হয়েছিল নকুলদানা বিলি করে ঢাক বাজিয়ে, সেই অনুব্রত মণ্ডলের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় জায়গায় গিয়ে দাঁড়ালো। অর্থাৎ অভিষেক ব্যানার্জি কিন্তু একটা সুযোগ খুঁজছিলেন, হয়তো সেই সুযোগ এবার তিনি পেতে চলেছেন। এবার হয়তো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পদক্ষেপ নিতে পারে। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কিন্তু অনুব্রত মণ্ডলের মাথার ওপর বরাবর ছিল। 2022-এ যখন গরু পাচার কাণ্ডকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডল জেলে যায়, তখনও তাকে কিন্তু বীরভূমের জেলা সভাধিপতির পদ থেকে সরান না মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টে তিনি গড়ে দিয়েছিলেন কোর কমিটি। অনুব্রত মণ্ডল ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে জেলা সভাধিপতির পদে না ফিরিয়ে তাকে কোর কমিটির সদস্য করে দেন। কিন্তু তাতেও অনুব্রত মণ্ডলের কন্ট্রোল কিন্তু বীরভূমে ছিল বলে সংবাদ মাধ্যমে খবর এবং হেডলাইন ছাপানো হচ্ছিল। কিন্তু এই ঘটনার পর একটা বিষয় হয়তো অনুমান করা যাচ্ছে যে এবার বীরভূমে অনুব্রতর দিন শেষ হতে চলেছে এবং যে কাজল শেখ দফায় দফায় পঞ্চায়েত, পুরসভা এবং লোকসভা নির্বাচনে নিজের দায়িত্ব সহকারে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছে বিপুল ভোটে, সেই কাজল শেখই এবার আগামী দিনে বীরভূমের কন্ট্রোল পেতে চলেছে। দেখুন, এমনিতে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ সবার সামনে একে অপরকে অ্যাটাক করে না, কিন্তু একটা বিষয় আপনারা হয়তো অনুব্রত মণ্ডলের লিক হওয়া ফোনে শুনেছেন। সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল বলছেন এ কাজল শেখের লোক রে। তাহলে এখান থেকে সরাসরি আইসি লিটন হালদারের রাজনৈতিক যোগাযোগের একটা ছবি বা প্রশ্ন মানুষের মধ্যে উঠছে এবং এখান থেকে আর একটা বিষয় উঠছে যে 2 বছর বীরভূমের রাজনীতি থেকে দূরে থাকার জেরে অনুব্রত মণ্ডলের সম্পূর্ণ প্রায় একটা বড় অংশের জায়গায় কাজল শেখের কন্ট্রোলেই চলে গেছে। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত অনুব্রত মণ্ডলের মাথার ওপরে একটা দীর্ঘ সময় ধরে ছিল এবং এখনও আছে, তার ফলে কাজল শেখকে সরাসরি এখনও তৃণমূল কংগ্রেস দায়িত্ব দিয়ে ওঠেনি। কিন্তু অনুব্রত মণ্ডল যেভাবে গালিগালাজ করলো, তাতে করে একটা বিষয় বলতে হবে, এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তাকে স্পেয়ার করবে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকলেও অভিষেক ব্যানার্জি হয়তো অনুব্রত মণ্ডলকে স্পেয়ার করবেন না। আর সেখান থেকে দাঁড়িয়ে আশীর্বাদ ট্রুথের অনুমান, আগামী 48 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে রাজ্যের শাসক দল যদি পদক্ষেপ নেয়, তাহলে রাজ্য পুলিশও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই পদক্ষেপ নিতে চলেছে। আর সেই দিকেই যখন তাকিয়ে থাকবো আমরা, ততক্ষণ আপনি দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।